আমাদের দেশে আর কোনো রাজনীতি নাই। যতগুলা টক শোতে দেখবেন আপনি ওই একই আলাপ, ৭১, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এইসব আলাপ চলতে থাকে। আর বিপক্ষের দল ২৪-এর চেতনা, চেতনায় চেতনায় ঝগড়া বিবাদ চলতে থাকে। আর আমাদেরও সময় ঘুরতে থাকে। দেখতে দেখতে ভাই ৩ মাস হয়ে গেছে, ৬০ মাস এই সরকার থাকবে। এর মধ্যে ৩ মাস চলে গেছে, একই জায়গায় আছি। কিন্তু আমরা আসলে উচিত আছিল কি জানেন, এই সরকার ক্ষমতায় আইসাই যদি আমি হইতাম, মনে করেন আমি যদি সরকারের প্রধান হইতাম, আমি আইসাই প্রথম কি নিষিদ্ধ করতাম জানেন? এই টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন অনুষ্ঠানে বা এই ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো আলাপ করতে পারবে না। ৭১-এর চেতনা বিক্রি করতে পারবে না, ২৪-এর চেতনা বিক্রি করতে পারবে না। একেবারে পুরোপুরি নিষিদ্ধ করতাম, তো 10 বছরের জেল দিয়ে দিতাম যেই এই আলাপটা করবে। কারণ কি জানেন, এই আলাপটাই আমাদের দেশটাকে পিছায় নিয়ে গেছে। গত ৫৫ বছর প্রত্যেকটা টক শোতে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, পত্র পত্রিকায়, এই সোশ্যাল মিডিয়া বলেন আর যেখানটাই বলেন, ওই একই আলাপ, একই পেঁচাল। ৭১ আর ২৪ তো ইদানিং আইছে, কিন্তু এই ৭১ নিয়ে এই 2 বছর মাইনাস করেন, ৫৩ বছর ওই ৭১ নিয়েই আলোচনা হয়েছে। স্বাধীনতার বিপক্ষে তুমি, স্বাধীনতার পক্ষে আমি। বিপক্ষে আর পক্ষের এই যে গুতাগুতি ভাই চলছেই আর চলছে। যে সরকারি আসে, এই যে এরা স্বাধীনতার বিপক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, ওই একই জায়গায়। যার জন্য বললাম ভাই, প্রত্যেকটা টক শো থেকে, টিভি চ্যানেল থেকে এবং এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গায় নিষিদ্ধ করে দিতাম যে এই আলাপটাই কেউ করতে পারবে না। ভাই ব্রাদার, ৭১-এ যখন যুদ্ধ হয় তখন কাকে বলে সমাজতন্ত্র, কাকে বলে গণতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সংস্কার, বৈষম্য, এইসব কিছুই মানুষ বুঝতো না। ওই টাইমে একটা জিনিসে বুঝতো, আমি তো স্বাধীনতা দেখছি, ৭১ দেখছি, একটা জিনিসে বুঝতো, ওই ৬ দফা, আগরতলা মামলা ষড়যন্ত্র, ওই ৬ দফা, এইটা নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হইতো, টেলিভিশনে খবরে দেখাইতো। আর একটা বৈষম্য মানুষের মধ্যে কাজ করছে, সেটা কি? ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে 1 দিস্তা কাগজ আমরা কিনতেছি ধরেন 1 টাকায়। আমার দেশে কাগজ তৈরি হয়, কিন্তু ওয়েস্ট পাকিস্তানে সেটা 8 আনা। আমার দেশের কাগজ আমি 1 টাকায় কিনুন আর ওনারা 8 আনায় কিনবে। এই বৈষম্যটা মানুষ বুঝতে পারতেছিল। এই বৈষম্যটা মানুষ বুঝতে পারছে কিভাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা মানুষের মাথায় ঢুকাইতে পারছিল। বড় বড় চাকরির পোস্টে বড় বড় অফিসাররা কারা থাকতো? ওয়েস্ট পাকিস্তান থেকে আনা হইতো এখানে। আর ইস্ট পাকিস্তানের লোকদের পিয়নের চাকরি দেওয়া হইতো। এই বৈষম্যগুলা বুঝতে পারছিল। আর কি বুঝতে পারছিল? একটা আওয়াজ। সেই আওয়াজটা কি? আর যদি একটি গুলি চলে। এই কথাটা বলার পরও পাকিস্তানিরা গুলি করছে। আর ওই গুলি দেখা মানুষের ভিতরে প্রতিবাদ জায়গা উঠছে। মানুষ প্রতিশোধ দিবার জন্য ভারতে যায় প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে আইসা ওই পাকিস্তান সোলজারদের সঙ্গে যুদ্ধ করছে। কি দেখা যুদ্ধ করলো? ওই রক্ত দেখা, কিন্তু ভাইয়ের বুকের রক্ত দেখা তারা যুদ্ধে নামছে। কাকে গণতন্ত্র বলে, কাকে সমাজতন্ত্র বলে, কাকে অর্থনৈতিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, হাবি জাবি কিচ্ছুই মানুষ বোঝে নাই, শুধু রক্ত দেখা ঝাঁপায়া পড়ছে। দেশ স্বাধীন হয়ে গেছে, 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছে। কেউ সমাজতন্ত্রের উপরে, গণতন্ত্রের উপরে পিএইচডি কইরা ওই যুদ্ধের মধ্যে যায় নাই। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। ঠিক তেমনি ভাই, এই 2024-এর 5ই আগস্ট, এই 5ই আগস্টের আগের দিনও মানুষ জানতো না শেখ হাসিনা দেশ ছাইরা চলে যাবে। এবং মানুষ রাস্তায় কেন নামছিল? তারা কি এইটা ভাইবা নামছিল? পিআর সিস্টেম, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, সংস্কার, 31 দফা, 32 দফা, এইসব নিয়ে কেউ ভাবে নাই। মানুষ কি দেখছে? শেখ হাসিনা গুলি চালাইছে। এখানেও কিন্তু মানুষ ওই রক্ত দেখা ঝাঁপায়া পড়ছে। হ্যাঁ ভাই, ওই রক্ত দেখা, তার ভাইয়ের রক্ত দেখা, তার বোনের গায়ের রক্ত দেখা মাঠে ঝাঁপায়া পড়ছে। এবং দেখেন 5ই আগস্টে উনি খাবার দাবার রাইখা পালায়া চলে গেল। দুপুরেও জানতো না, উনি নিজেও জানতো না উনি যে চলে যাবে, না জানতো।
না জানলে ভাই ওই 14 থেকে 15টা সুটকেস নাকি 28টা সুটকেস ছিল, ওই সুটকেস গুলা গুছাইবার জন্য তো সময় লাগে। এক একটা সুটকেসে যদি আপনি 10 মিনিট টাইম দেন তাও তো ভাই 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে। উনাকে তো দিছিল 45 মিনিটের টাইম। ওই 45 মিনিটের মধ্যে ওই সুটকেস গুছানো যায়? নিশ্চয়ই গুছানো যায় না। তার মানে ওনারও একটা মানসিক প্রস্তুতি ছিল, চইলা যাবে, তারপরে তো চইলা গেল। কিন্তু উনি যে চইলা যাবে এইটা কি চাইছিল ছাত্র জনতা? ছাত্র জনতা ওনার পতন চাইছিল। ওই টাইমে যদি ভাই আর্মিও ক্ষমতা নিয়ে নিত না, আর্মিরে সবাই ফুল দিত। ওই টাইমে কিন্তু কেউ চায় নাই যে শেখ হাসিনা ইন্ডিয়া পালায় যাইবে, এরকম কিছু ভাবে নাই। মানুষ ভাবছে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, যেমন 111-এর মধ্যে অ্যারেস্ট করছিল তেমনি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর্মি ক্ষমতা নিবে বা নতুন করে নির্বাচন দিবে, নতুন একটা সরকার আসবে। ওই পিআর সিস্টেম, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, এগুলা ভাইবা কেউ রাস্তায় নামে নাই তো। যার জন্য বললাম এইসব সব নিষিদ্ধ কইরা দিতে হবে। যদি নিষিদ্ধ কইরা দেওয়া যায় তো, হ্যাঁ ভাই, আমার হাতে ক্ষমতা থাকলে আমি 71-এর চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই 24-এর চেতনা সব নিষিদ্ধ কইরা দিতাম। নিষিদ্ধ কইরা দেশটাকে আগায় নিয়ে যাইতাম। হয়তো বলতে পারেন যে ভাই এগুলো নিষিদ্ধ কইরা দিলে তো এই টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যাবে, টক শো বন্ধ হয়ে যাবে, মানুষ কি নিয়ে আলোচনা করবে? বা আমাকেও বলতে পারেন আপনি কি নিয়ে আলোচনা করবেন? আলোচনা করব ভাই আগামী ভবিষ্যৎ নিয়ে। 50 বছর পর কি হইতে পারে, বিদেশে উন্নত দেশগুলা কি কি করতেছে, আমাদের যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায়। তারা শুধু লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে আসবে, কোথায় চাকরি পাবে, কোথায় চাকরি করবে, এগুলা নিয়ে আলাপ করব। আমাদের দেশের জওয়ানদেরকে প্রশিক্ষণ দিয়া বিদেশে পাঠাবো। এখন অদক্ষ শ্রমিক পাঠাই, প্রশিক্ষণ দিয়ে যদি আমাদের ভাই ব্রাদারকে আমরা পাঠাইতে পারি, আরো বেশি টাকা অর্জন করতে পারবে। আর ওই টাকা ওনার নিজেরও কাজে লাগবে, দেশেরও কাজে লাগবে। এইসব নিয়ে আলোচনা করব, আগামী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। ওই পুরনো এক জায়গায় থাকলে দেখবেন দেশ ওই একই জায়গায় আটকে আছে। হ্যাঁ ভাই, ওই একই জায়গায় আটকে আছে। দেখেন না ওই যে জামাত ইসলামকে নতুন করে আবার ওনাদের বিচার চায়। কেউ কেউ এসে বলে ওনারা তো ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। আবার ওনারা বলে আমরা 1 বার না 3 বার ক্ষমা চাইছি। আমার কথা হয়েছে ক্ষমাটা কেন চাইবে, কিসের কারণে চাইবে? 71-এ ওনারা বিরাট বড় 2টা অন্যায় করছে। একটা কি, মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে, আরেকটা কি, মানুষ হত্যা করছে। এই তো অভিযোগ। এই অভিযোগের জন্য ক্ষমা করলে ক্ষমা হয়? এই অভিযোগের তো বিচার হইতে হবে। বিচার কেন হচ্ছে না? আমরা তো দেখলাম গত 55 বছর যেই ক্ষমতা আসে বা যেই রাজনীতি করতে যায় বা যেই নির্বাচন করতে যায়, তারাই বগলের তলে জামাত ইসলামকে নিয়ে নেয়। জামাত ইসলামের সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় যাইতে পারে না। এই দলের সঙ্গে থাকলে এই দল বলে রাজাকার, এই দলের সঙ্গে থাকলে এই দল বলে রাজাকার, ওই সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। ওই একই ফর্মুলায় যাইতেছেন। গত 55 বছর কেন বিচার করেন নাই? এর আগে তো বিচার করছে, ফাঁসি দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন ফাঁসির কথা শোনার পরও জামাত ইসলামের সেসব বড় বড় নেতারা বিদেশ থেকে চলে আসছে, আইসা সেই ফাঁসির কাস্টের মধ্যে নিজের গলায় নিজে দড়ি নিছে। ওনারা কিন্তু চাইছে ওনাদের লাশটা বাংলাদেশেই কবর হোক, এই মাটিতেই ওনারা ঘুমাইতে চাইছে, চিরনিদ্রায় ঘুমাইতে চাইছে এই মাটিতে। তার মানে এই মাটিকে ভালোবাসে। 71-এর রাজনীতিটা ওনারা বুঝতে পারছিল। ওনারা কি বুঝতে পারছে? যে ভারত চাইতেছে পাকিস্তানকে 2 টুকরা কইরা দিতে। এই জন্যই ওনারা ইস্ট পাকিস্তানের পক্ষে ছিল। সেটা মহা ভুল ছিল, কিন্তু ওনাদের তো বিচার করা হয়েছে। এখন আইসা আপনারা ওই আগের কথা যদি বলেন ওরা রাজাকার রাজাকার, আপনাদের মুখে টেপ মাইরা দেওয়া উচিত। কারণ আপনারা কেন বিচার করলেন না? হ্যাঁ, এখন বিচার করেন, এখনো তো সময় আছে। কিসের মাপ চাইবে? আমি তো মনে করি কোনোদিনই মাপ চাওয়া উচিত না। হত্যা এবং মানুষের ইজ্জত, নারীদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের কেন মাফ করবেন? তাদের বিচার করেন। যদি হ্যাডম থাকে তাদের বিচার কইরা দেখান। আর যদি বিচার করতে না পারেন মুখের মধ্যে টেপ লাগান। ওই পুরনো রাজনীতি বাদ দেন। ওইসব রাজনীতি করতে গিয়া দেশটা পিছায়া গেল ভাই। বেশি কথা বলুম না, বিদায় নিমু। এই দেশটা পিছায় আছে। ওই 71-এর মধ্যে লক হয়ে গেছে। এখন আইসা ওই 24 জোড়া দিছে। 71 আর 24-এর গুতাগুতি আগামী 5 বছর চলতে থাকবে, কেউ থামাইতে পারবে না। কারণ দেখেন না আইন কানুন কেউ মানতে চাইতেছে না। ওই যে জঙ্গল সলিমপুরের দেখেন কিভাবে আক্রমণ করছে। হ্যাঁ ভাই, র্যাবের ক্যাম্পে, পুলিশের ক্যাম্পের উপরে আক্রমণ করছে। এবং র্যাব পুলিশ যেন ওই ক্যাম্পে আসতে না পারে চারিদিকে রাস্তা খুঁজা ফেলাইছে। হাতে খোদে নাই, মেশিন দিয়া খুঁজছে।
এই খোঁজার সময় কেন গোয়েন্দা বিভাগ র্যাবকে খবর দিল না, পুলিশকে খবর দিল না? তার মানে কি জানেন, সন্ত্রাসীরা ওই র্যাব পুলিশের চেয়েও আগে আছে। সন্ত্রাসীরা কেন আইন কানুন কিছুই মানতে চাইতেছে না, কেন বেআইনি পথে যাচ্ছে? কারণ আছে। কারণটা কি জানেন? যখন জনগণ দেখে যে একটা সরকার নিজেই মিথ্যা কথা বলে, নিজেই নিজের আইন ভাঙে। হ্যাঁ ভাই, কিভাবে আইন ভাঙছে? যেমন দেখেন, ওনারা সংসদে দাঁড়ায় বলছে আমরা নির্বাচন চাইছিলাম, নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য এই গণভোটের ব্যাপারে মিথ্যা কথা বলছি, ওই গণভোট আমরা চাই নাই, কিন্তু জনগণ তো ভোট দিছে, এটা তো মিথ্যা না। তার মানে কি জানেন, সরকার নিজেই একটা বেআইনি কাজ করলো। হ্যাঁ, সংসদে দাঁড়ায় সরকার নিজেই একটা বেআইনি কাজ করলো। ওনারা গণভোট মানে না। মানুষ কিন্তু একই তফসিলের মধ্যে দুইটা ভোট দিছে, একটা মানলেন আরেকটা মানলেন না। তার মানে সরকার নিজেই আইন ভঙ্গ করে, যার জন্য পুরো দেশের মানুষ আইন ভঙ্গ করতেছে। চারিদিকে তাকিয়ে দেখেন, এই জঙ্গল সলিমপুর কেন, আপনি মিরপুরে যান, মহৎপুরে যান, বাংলাদেশের যে কোনো অ্যাঙ্গেলে তাকান, এবং এই ঝিনাইদহের ঘটনায় আপনারা যদি একটু বিবেচনা নেন বুঝতে পারবেন সরকার কিন্তু ওই যে নকল করা ছাত্রের মতো আগের সরকারে সব কিছুই নকল করতেছে। তারেক রেজাকে যেভাবে গাড়িতে উঠায় নিয়ে গেল, হ্যাঁ ভাই, পিছনে বেল্টটা এমন ভাবে ধরছে মনে ডাকাইত ধরছে, গাড়িতে উঠায় নিয়ে গেলেন। খুবই তো রব দেখাইলেন, হ্যাডম দেখাইলেন। রাখতে পারলেন? রাখতে পারলেন না। একদিন পরই তো ছাইরা দিতে হইলো। মাঝখানে কি হইলো? মাঝখানে সরকারকে একটা বদনাম কইরা দিলেন। কি বদনাম করলেন? যে সরকার ওই যে নকল করা ছাত্রের মতো আগে সরকারে সব কিছু নকল করতেছে। এই মেসেজটা তো চইলা গেল। আমি বলবো সরকারকে, আপনার গোয়েন্দা বিভাগকে কাজে লাগায় দেন। এরা কারা কারা আপনাকে ডুবাচ্ছে, কার হুকুমে তারেক রেজাকে ধরা হইলো, এগুলো তদন্ত কইরা বাইর করতে হবে। তারেক রেজা যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে ধরবেন, কিন্তু সে তো কোনো অন্যায় করে নাই। অন্যায় প্রতিবাদের জন্য প্রেসের সামনে বসছিল, প্রেস কনফারেন্স করতেছিল, সেখান থেকে যেভাবে ছো মাইরা উঠায় নিয়ে গেলেন, কেমন দেখাইলো। মানুষ কি এখন ভালো বলতেছে? নিশ্চয়ই ভালো বলতেছে না, ভালো কোনোদিনই বলবে না ভাই। এই 24 আর 71-এর গুতাগুতি যদি না থামান, এই দেশের কোনো উন্নতি হবে না। এই গুতাগুতি থামাবার একটাই রাস্তা, জুলাই সনদ মাইনা নেওয়া, গণভোট মাইনা নেওয়া, এবং পুরো দেশটাকে সবাই মিলে একসাথে নতুন একটা বাংলাদেশ গড়া তোলা। আর সবাই বলতে কিন্তু আমি আওয়ামী লীগকে বাদ দিচ্ছি না। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের ভোট যারা নিছেন এই নির্বাচনে, তাদেরকে কিভাবে বাদ দিবেন? তাদেরকে সঙ্গে নিয়ে আগে বাড়তে হবে। বাংলাদেশের এমন কোন গ্রাম আছে, এমন কোন বাড়ি আছে যেখানে আওয়ামী লীগ নাই? আপনার পাশের বাড়ির মানুষটাই হয়তো আওয়ামী লীগ, আপনার বাড়ির ভিতরে হয়তো একজন আওয়ামী লীগ আছে। কি করে এদের সবাইকে বাদ দিয়ে দিবেন? আর সবাইকে বাদ দিয়া কিভাবে এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন? বিদায়ের আগে শুধু একটাই কথা বলবো, ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিল যে আমরা তাদের হাতে হাত করা পরাবো না। কখন বলছিল? নির্বাচনের আগে। কাদের ইঙ্গিত করছিল? আওয়ামী লীগ, বিএনপি, সবাই চাঁদাবাজ, যারা চাঁদাবাজ, যারা অন্যায় করতেছে তাদের প্রতি আহ্বান জানাইছিল যে আপনাদের হাতে হাত করা না, আপনাদের হাতে আমরা কর্ম তুলে দিব। বিরাট বড় একটা ইঙ্গিত দিছিল। সেই ইঙ্গিতটা কি? সবাইকে নিয়ে দেশ চালানো। যতক্ষণ পর্যন্ত সবাইকে এক জায়গায় আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই দেশের শান্তি আসবে না। তার মানে এইটা না যে উনাকে আইনা আবার ওই গদিতে বসায় দিবেন, অর্থাৎ শেখ হাসিনার কথা বলতেছি। বিচার তো হইতেই হবে। ওই ফাঁসির রায় যাইনো যদি আসতে চায় কেউ, তার ভাই ইমানই জোর লাগবে। হ্যাঁ ভাই, মারাত্মক ইমানই জোর লাগবে। সেই জোরটা কি আছে? না, নাই। সেই জোরটা যদি থাকতো তাহলে পালায়া যেত না। আর্মিকে বলতো, পুলিশকে বলতো আমাকে হ্যান্ডকাপ লাগায়া ক্যান্টনমেন্টে নিয়ে যাও, আমি আইনের মোকাবেলা করব। পালায়া যাইতো না। এই দেশে পালায়া যাইবার কোনো ইতিহাস নাই তো। কলঙ্কটা এখানেই, এইটাই বুঝতে হবে। আওয়ামী লীগের পরাজয় ওইখানেই হয়ে গেছে। আওয়ামী লীগকে উঠা দাঁড়াইতে হইলে ওই যে একটা গুড আওয়ামী লীগ শুনছি না, সেই গুড আওয়ামী লীগকে সামনে আসতে হবে। বোধহয় বেশি কথা বইলা ফেলাইলাম, অনেকের পছন্দ নাও হইতে পারে, ক্ষমার চোখে দেখবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।